হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি স্কুইড গেম সিজন 3। এটি একটি খুবই জনপ্রিয় এবং ডিমান্ডিং ওয়েব সিরিজ। যদি আপনারাও এই ধরনের এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেরি না করে চলুন গল্পের দিকে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা জানতে পারি যে গাহুনের কথায় অনেক প্লেয়ার বিদ্রোহী হয়ে ওঠে যাতে তারা স্টাফদের উপর হামলা করে পালিয়ে যেতে পারে, কিন্তু স্টাফরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। গাহুনকে কোনোভাবে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাকি প্লেয়ারদের মেরে ফেলা হয়। এখানে প্লেয়ার নাম্বার 246ও ছিল, যার নাম গোংশক। তখন নিয়ল সেখানে আসে, সেই প্লেয়ারকে কেবল একটি গুলি করে তাকে বাঁচিয়ে নেয়। আমরা দ্বীপ থেকে অনেক দূরে একটি বোটে কিছু লোককে দেখতে পাই। এদের মধ্যে জুনহু নামের এক ব্যক্তিও রয়েছে যে তার ভাইয়ের খোঁজে এসেছে, কিন্তু গভীর রাতে তাদের ড্রোনম্যান, যে ড্রোন ওড়াতে জানত, সে জলে পড়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই জাহাজের ক্যাপ্টেন বলতে শুরু করে যে জলের স্রোত বাড়ছে, হয়তো ঝড়ও আসতে পারে, তাই আমাদের দ্বীপ থেকে দূরে চলে যাওয়া উচিত। সবাই এই কথায় রাজি হয়ে দ্বীপ থেকে দূরে চলে যায়। গেমের মধ্যে তখন মাত্র 60 জন জীবিত ছিল। গাহুন তখনও বেঁচে আছে, কারণ তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে গেমটি এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি এখানেই থামিয়ে দেওয়া হবে। এর জন্য ভোটিং হয় এবং ভোটে সিদ্ধান্ত হয় যে গেম চলতে থাকবে। গাহুনকে ভোট দিতে দেওয়া হয় না, কারণ সে স্টাফেদের সাথে মারামারি করেছিল। জাহাজের ক্যাপ্টেন এখান থেকে ফ্রন্টম্যানকে ফোন করে। ফ্রন্টম্যান, যে এই পুরো গেমটি চালাচ্ছে, তাকে বলে যে কিছু লোক দ্বীপের কাছাকাছি পৌঁছাতে চলেছে। ফ্রন্টম্যান বলে যদি তারা দ্বীপে পৌঁছে যায় তবে তুমি তাদের সবাইকে মেরে ফেলবে। নিয়লো এখান থেকে এক ব্যক্তির সাথে মিলে একটা জায়গায় চলে যায় যেখানে মৃত মানুষের শরীরের অংশ এবং বন্দুক বের করে বিক্রি করা হয়। সে দেখতে চেয়েছিল এই সব কাজ কিভাবে হয়। তখন সেখানে প্লেয়ার নম্বর 246-এর শরীর আনা হয় এবং তারা যেই তাকে কাটতে যাচ্ছিল, নিয়ল সবার দিকে বন্দুক তাক করে। সেখানে লড়াই হয় এবং নিয়ল প্রায় সবাইকে মেরে ফেলে। শুধু একজন ডাক্তার বেঁচে থাকে। সেই ডাক্তারকে বলে 246-কে বাঁচাতে। তখন ডাক্তার 246-এর চিকিৎসা শুরু করে। গাহুনকে অনেকে খারাপ কথা বলতে থাকে। তারা বলে তুমি নিশ্চয়ই স্টাফেদের সঙ্গে মিলে আছো, সেই কারণেই তুমি সবাইকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলে এবং শুধু তুমিই বেঁচে ফিরেছ, বাকি সবাই মারা গেছে। অন্যদিকে জাহাজের উপরে কাং নামের একজন জুনহুর কাছে আসে এবং বলে যে গত রাতে আমি অদ্ভুত কিছু দেখেছি। আমাদের জাহাজের ক্যাপ্টেন রাত 3টে জেগেছিল এবং তার হাতে একটি স্ক্রু ড্রাইভার ছিল। আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। কিন্তু জুনহু তার বন্ধুর কথায় বিশ্বাস করে না। সে বলে হতে পারে আমাদের মতো আওয়াজ শুনে জাহাজের ক্যাপ্টেনও বাইরে এসেছিল এবং সুরক্ষার জন্য স্ক্রু ড্রাইভারটি রেখেছিল। কিন্তু কাং বলে যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে এবং সেই ব্যাপারটা খুঁজে বের করবেই। গেমের ক্যাপ্টেন, যার নাম ফ্রন্টম্যান, তাকে বলা হয় যে সমস্ত ভিআইপি এসে গেছে এবং তারা সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ফ্রন্টম্যান সেখান থেকে চলে যায়। এবার প্লেয়ারদের জন্য গেম শুরু হয়। তাদের একটা ঘরে আনা হয়। মোট 60 জন প্লেয়ার বেঁচে আছে। সেখানে নীল ও লাল 2 ধরনের বল ছিল। সব প্লেয়ারকে একটি করে বল বেছে নিতে বলা হয় এবং সবাই নিজের নিজের বল বেছে নেয়। নিয়লের কাছে ডাক্তার প্লেয়ার নম্বর 246-এর চিকিৎসা করছিল। ডাক্তার বলে যে তার রক্তাল পোতা হয়েছে। নিয়ল বলে তুমি আমার রক্ত নিতে পারো। তখন ডাক্তার নিয়লের রক্ত বের করে প্লেয়ার নম্বর 246-কে দেয়, যার ফলে তার প্রাণ বেঁচে যায় এবং নিয়ল সেই ডাক্তারকে মেরে ফেলে। এবার গেমের মধ্যেও 2টি দল তৈরি হয়ে যায়, একটা লাল ও একটা নীল, কারণ তারা লাল ও নীল বল নিয়েছিল। এই গেমের নাম হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি। নীল দলের লোকদের লুকোতে হবে এবং তাদের কিছু চাবি দেওয়া হয় যাতে তারা ঘর খুলে ভিতরে গিয়ে লুকোতে পারে। লাল দলের লোকদের ছোড়া দেওয়া হয় এবং বলা হয় যে তোমরা যেই নীল দলের লোককে পাবে তাকে মারতে হবে। যদি কাউকে মারতে না পারো তবে তোমাদের মরতে হবে, অর্থাৎ এলিমিনেট হতে হবে। এই গেমটি খুবই মজাদার হনেওয়ালা ছিল। নীল দলের কাছে লুকানোর জন্য মাত্র 10 মিনিট সময় ছিল, তাই বিপ বাজতেই সমস্ত নীল দলের প্লেয়াররা লুকোতে শুরু করে। তাদের কাছে চাবি ছিল, শুধু দরজা খুঁজে তার পিছনে লুকোতে হতো। এবার সময় শেষ হয়ে যায় এবং লাল দলের লোকেরাও ছোড়া নিয়ে তৈরি। পরে 30 মিনিটের মধ্যে লাল দলকে নীল দলকে মারতে হবে, তাই তারা নীল দলকে খুঁজতে শুরু করে। এখানে কোস্টগার্ডের যে দলটি এসেছিল তারাও তীরে ফিরে যায়, কারণ ক্যাপ্টেন তাদের বলে যে তারা পরের দিন সকালে আসবে। কিন্তু কাং নামের লোকটির ক্যাপ্টেনের উপর সন্দেহ হয়, তাই সে তার বসকে ফোন করে বলে যে সে ক্যাপ্টেনের ব্যাপারে অবশ্যই তথ্য জোগাড় করবে। প্লেয়ার নম্বর 333 জুনহিকে খুঁজছিল, কারণ তারা আলাদা দলে ছিল এবং সে চাইছিল না যে অন্য কেউ তাকে মেরে ফেলুক। কিছু লোক প্লেয়ার নম্বর 44-এর পিছনে ছিল। প্লেয়ার নম্বর 44 বলতে থাকে যে তার কাছে শক্তি আছে এবং সে বলতে পারে যে কোথায় লুকানোর জায়গা আছে, তাই অনেকে তার পিছনে যায়। আমাদের গাহুনও লাল দলে ছিল
এবং সে সেই লোকটিকে খুঁজছিল যে তাকে ধোঁকা দিয়েছিল, কারণ সেই লোকটিকে ম্যাগাজিন আনতে পাঠিয়েছিল এবং সে ম্যাগাজিন নিয়ে ফেরেনি, যার জন্য গত সিজনের শেষ পর্বে অনেক লোক মারা গিয়েছিল। তাই সে গাহুনকে খুঁজছিল। লাল দলের লোকেরা যেখানেই নীল দলের লোককে পাচ্ছিল সেখানেই চাকুর মাধ্যমে তাদের মেরে দিত। ইনি প্লেয়ারদের মধ্যে জুনহি নামে একটি মেয়ে গর্ভবতী ছিল। গাহুন এবং এক বৃদ্ধা জুনহিকে বাঁচানোর পুরি চেষ্টা করছিল। তখন জুনহি একটি বাচ্চার জন্ম দেয় এবং সেই বৃদ্ধা মহিলাটি তার সাহায্য করে। সে একটি ছোট্ট মেয়ের জন্ম দেয়। তখনই সেখানে মিয়ঞ্জি পৌঁছে যায় এবং সে বৃদ্ধার পেটে ছুরি মেরে দেয়, যার ফলে সে মারা যায়। মিয়ঞ্জি দেখে যে জুনহি একটি বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু সে অন্যদের কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। গাহুনও প্লেয়ার নম্বর 388কে খুঁজে পায় এবং তাকে খুব মারে এবং বলতে থাকে যে তুমি সময় মতো ম্যাগাজিন আনোনি। প্লেয়ার নম্বর 388 খুব ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, আমি জানতাম না কি করতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দাও। বৃদ্ধা ও জুনি একটি নিরাপদ দরজার কাছে পৌঁছালেও তখনই বৃদ্ধার ছেলে সেখানে চলে আসে। সে একজনকে মারতে চায় যাতে সে গেমে টিকে থাকতে পারে, তাই সে তার মাকে বলে জুনহিকে মারতে দিতে যাতে সে গেমে জিততে পারে, না তো সে এলিমিনেট হয়ে যাবে। তার মা বলে, তাহলে তুমি আমাকেই মেরে ফেলো, একে এর মেয়েকে সুরক্ষিত থাকতে দাও, আমার তো বয়স হয়ে গেছে। কিন্তু সে তা করতে পারে না। সে জুনহির দিকে এগোতে থাকলে তার মা মাঝে আসে এবং মা ছেলের মধ্যে লড়াই হয়। তখন সে মাকে বাঁচাতে গিয়ে নিজের ছেলেকেই ছুরি মেরে দেয় এবং সে ছেলে সেখানেই পড়ে যায়। গাহুনও প্লেয়ার নম্বর 388কে মেরে ফেলে। ততক্ষণে সময়ও শেষ হয়ে যায় এবং এভাবেই অনেক প্লেয়ার এলিমিনেট হয়ে যায়। এবার বেঁচে থাকা সব প্লেয়ার একটি ঘরে আসে। একটি ছেলের কাছে একটি ক্রুশের চিহ্ন ছিল। সে বলতে থাকে যে সে তার ক্রুশটি খুঁজে পাচ্ছে না, কারণ তার মধ্যে মাদকের পিল ছিল, যা সে বারবার খেত। কিন্তু আমরা জানতে পারি যে তার ক্রুশ অন্য কেউ চুরি করে নিয়েছে। মিয়ঙ্গি জুনহিকে দেখে বুঝতে পারে যে সে বেঁচে আছে এবং তার কাছে একটি শিশুও আছে। আমরা নিওলকে দেখি, সেও স্টাফদের পোশাক পরে নিয়েছে এবং প্লেয়ার নম্বর 246কে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। সে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন সাহায্য করতে চাও? কিন্তু নিওলের কাছে এর কোনো উত্তর নেই, সে শুধু তার প্রাণ বাঁচাতে চায়। গেমে এখন মাত্র 25 জন বেঁচে আছে। অন্যদিকে আমরা ভিআইপিদের দেখি যারা একটি টেবিলে বসে খাচ্ছে। তাদের মধ্যে ফ্রন্টম্যানও আছে। ভিআইপিরা বলছে যে তারা গেমে মজা পাচ্ছে না। ফ্রন্টম্যান বলে, চিন্তা করবেন না, খুব শীঘ্রই মজা আসবে। আমরা জুনহুকে দেখি যে বোটে বসে আছে এবং সেও এই দ্বীপের দিকেই আসছে। তার কাছে সিয়কের ফোন আসে। সিয়ক তাদের সাথে আসেনি। সে বলে, আমি সেই ক্যাপ্টেনের ব্যাপারে সব তথ্য বের করেছি, কিন্তু এখানকার স্থানীয় লোকেরাও তাকে চেনে না। তাই আমি বলবো তুমি ওর থেকে সাবধানে থেকো। লোকটা নিশ্চয়ই আমাদের থেকে কিছু লোকাচ্ছে। জুনহু বলে, চিন্তা করো না, আমি খেয়াল রাখব। পরের দিন সকালে পরবর্তী গেমের জন্য ভোটিং হওয়ার কথা ছিল। অনেকেই গেমটি চালিয়ে যেতে চায় কারণ তাদের অনেক টাকা দরকার। কিন্তু কিছু লোক এই গেমটি আর চায় না। তারা চায় না আরও হত্যাকাণ্ড হোক। তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলাও সবাইকে বলে, প্লিজ এই গেমটি থামিয়ে দাও, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। প্লেয়ার নম্বর 246, যার প্রাণ নিওল বাঁচিয়েছিল, সেও স্টাফের পোশাক পরে একটি স্টাফ রুমে ঢুকে আরাম করে। আর নিওল লুকিয়ে ফ্রন্টম্যানের ঘরে চলে যায় এবং তার দিকে বন্দুক তাক করে। ফ্রন্টম্যান বলে, অপারেটিং রুমে আর তো তুমি আমাদের লোকদের মেরেছ। নিওল বলে, হ্যাঁ। সে বলে, আমরা এখান থেকে পালাতে চাই, না হলে আমি তোমাকে মেরে ফেলব। ফ্রন্টম্যান বলে যে এখান থেকে পালানো সম্ভব নয়। নিওল বলে, তুমি আমার আর রুম নম্বর 16 লোকটির ডিউটি বাইরে লাগাবে যাতে আমরা পালাতে পারি। ফ্রন্টম্যান বলে, আমি এই কাজ করে দেব, কিন্তু পালিয়েও তোমরা এখান থেকে যেতে পারবে না। আমরা বাইরে জাহাজটিকে লিখি, যেটি একটি দ্বীপের তীরে পৌঁছায়। জুনহু নামের লোকটি সাঁতার কেটে তীরে পৌঁছায় এবং দ্বীপটি পর্যবেক্ষণ করতে থাকে। সে বুঝতে পারে এটি সেই দ্বীপ যেখানে তার ভাই তাকে দেখেছিল এবং গুলি করেছিল। তাই সে অন্যদের এসে বলে যে এটি সেই দ্বীপ এবং আমাদের এখানে তল্লাশি করা উচিত। কিন্তু জাহাজের ক্যাপ্টেন বলে যে রাত হতে চলেছে এবং আবহাওয়া খারাপ হচ্ছে, তাই তাদের চলে যাওয়া উচিত। তারা পরের দিন সকালে আসতে পারে। জুনহু এতে রাজি হয়ে যায়। বৃদ্ধা মহিলাটি গাহুনের পাশে এসে বসে এবং তাকে বলতে থাকে, কোনোভাবে এই গেমটি বন্ধ করিয়ে দাও। আমি জানি তুমি লোকদের সাথে নিয়ে গিয়েছিলে যাতে এই গেমটি থামাতে পারো, কিন্তু বাকিরা অকারণে মারা গেছে। এতে তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে দোষী ভেবো না। আমরা শিয়ককে দেখি, সে সেই লোকটির বাড়িতে চলে যায় যে জাহাজের ক্যাপ্টেন, যাতে তার সম্পর্কে জানতে পারে। লোকটির বাড়িতে একটি কুকুর বাঁধা ছিল, কিন্তু শিয়ক কোনোভাবে তার বাড়িতে পৌঁছে যায়। ভিতরে সে কিছুই পায় না, কিন্তু বাইরে এসে সে মাটিতে কিছু চাপা দেওয়া দেখতে পায়। সেটি খুঁড়ে সে দেখে সেখানে অনেক টাকা আর একটি কালো মাস্ক ছিল যা গেমের স্টাফরা ব্যবহার করে। কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ এসে শিয়ককে ধরে ফেলে। সকালের মধ্যে সেই বৃদ্ধা প্লেয়ারটি আত্মহত্যা করেছে কারণ তার ছেলে মারা গেছে, তাই সে আর গেমটি খেলতে চায় না। এবার গেম শুরু হতে চলেছিল, তাই সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল।
কিন্তু জুনহির পায়ে চোট লেগেছে এবং তার সাথে একটি শিশুও আছে, তাই সে দুটি কাজ একসাথে করতে পারছিল না। তখন গাহুন তার সাহায্য করে, তার শিশুকে নেয় এবং তাকে সাথে আসতে বলে। এই সব ভিআইপিরাও দেখতে পায় এবং বুঝতে পারে যে পরের গেম আরও আকর্ষণীয় হতে চলেছে। সব প্লেয়ার একটি জায়গায় পৌঁছায়। তাদের সামনে একটি গভীর খাঁজ ছিল এবং মাঝে একটি পাতলা পুল ছিল। তাদের এখান থেকে অন্যদিকে যেতে হবে। যারা অন্যদিকে পৌঁছাতে পারবে তারা বেঁচে থাকবে, আর বাকিরা মারা যাবে। এই গেমটি ঠিক বাচ্চাদের দড়ি লাফ খেলার মতো ছিল। অর্থাৎ এই পুলের ঠিক মাঝখানে একটি দড়ি লাগানো ছিল, যা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দিয়ে চলবে। যে এই দড়িতে ধাক্কা খাবে সে নিচে পড়ে যাবে, যে দড়ি লাফিয়ে পার করবে সে পাস হয়ে যাবে। এখন কোনো প্লেয়ারের মধ্যে এই গেমটি পার করার সাহস নেই। গাহুন জুনহিকে বলতে থাকে, আমি এই শিশুকে নিয়ে আগে এই গেমটি পার করে নেব এবং তারপর আমি তোমার জন্য ফিরে আসব। জুনহি এতে রাজি ছিল, তাই গাহুন তার শিশুকে নিয়ে গেমে এগোতে শুরু করে। সে কোনোভাবে দড়ি লাফিয়ে গেমটি পার করে অবশেষে পুলটি পার করে অন্যদিকে পৌঁছে যায়। তার পিছনে আরেকজন লোক আসে এবং সেও দড়ি লাফিয়ে গেমটি পার করে নেয়। এবার বাকিরাও আসতে শুরু করে, কিন্তু যখনই তারা অন্য তীরে পৌঁছায় তখন যে লোকটি আগে থেকেই সেখানে ছিল সে তাদের ধাক্কা দিতে শুরু করে। গাহুন বলে, তুমি এসব কেন করছো? লোকটি বলে, এটাই তো গেম, অর্থাৎ সবাইকে মেরে ফেলবো, শুধু আমরা দুজন বেঁচে থাকবো এবং বাকি টাকা ভাগ করে নেব। এইভাবে সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। সময়ও কমে আসছিল। তখন গাহুন লোকটিকে বলতে থাকে, যদি আমি তোমাকে ধাক্কা দিয়ে দিই তাহলে আমি একাই সব টাকা রাখতে পারবো। এই কথা বলার পর লোকটি রাস্তা থেকে সরে যায়। তখন বাকিরা পুলটি পার করতে শুরু করে। মিয়ঙ্গি জুনহিকে বলতে থাকে, আমি তোমাকে পার করিয়ে দেব, আমার সাথে চলো। কিন্তু জুনহির পায়ে চোট থাকায় সে বলে, আমি এভাবে এগোতে পারবো না এবং তোমার সাথে তো আমি কখনো যাব না, আমি বরং মরে যাব, কারণ তুমি একজন স্বার্থপর মানুষ। তাই মিয়ঙ্গি একাই পুলটি পার করতে শুরু করে। কিছু লোক পুল পার করে ফেলে আর কিছু পারে না, তারা নিচে পড়ে মারা যায়। অল্প সময় বাকি থাকে, এখন কেবল একজনই প্লেয়ার বাকি, আর সে হল জুনহি। গাহুন বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমার জন্য আসছি। কিন্তু জুনহি বলে, প্লিজ আমার জন্য ফিরে এসো না, আমার জীবন এখানেই শেষ। আমি চাই আমার মেয়ে সুরক্ষিত থাকুক এবং তুমি তার খেয়াল রাখবে। এই বলে সে ঝাঁপ দেয় এবং মারা যায়। এভাবে এই গেমটিও শেষ হয়ে যায়। এখন গেমে মাত্র ৮ জন লোক বেঁচে থাকে। ভিআইপিরা বলতে থাকে, আমরা এই গেমে মজা পাচ্ছি না, এখন এই বাচ্চার কি হবে? ওর মা তো মারা গেছে, তাই একেও গেম থেকে বের করে দেওয়া হোক। কিন্তু তখনই ভিআইপিদের মাথায় একটি বুদ্ধি আসে। তারা বলে, আমরা এই গেমটিকে আরও আকর্ষণীয় করতে পারি। এই বাচ্চার মৃত মায়ের নম্বরটি বাচ্চাকে দিয়ে দেওয়া হোক, যাতে সেও গেমে অংশ নিতে পারে। চেয়ারম্যানও এই কথায় রাজি হয়ে যায়। আমরা নিওলকে দেখি, যে প্লেয়ার 246-এর সাথে বাইরে চলে আসে, কারণ তার বাইরে ডিউটি ছিল। বাইরে সে একটি বোট পায় এবং তাতে বসে সেখান থেকে চলে যায়। এই সব চেয়ারম্যান অর্থাৎ ফ্রন্টম্যান দেখছিল। সে তার লোকদের বলে, ওই দুজনকে শেষ করে দাও। তাই চেয়ারম্যানের লোকরা তাদের পিছনে পড়ে যায়। এবার বাকি সবাইকে জানানো হয় যে গেমে এখনও 9 জন প্লেয়ার বাকি আছে, যার মধ্যে একটি ছোট্ট মেয়েও রয়েছে। এই কথায় বাকিরা রেগে যায় এবং বলতে থাকে, এই ছোট্ট মেয়েটি কিভাবে প্লেয়ার হতে পারে? ওর মা মারা গেছে, তাই একে গেম থেকে বের করে দেওয়া উচিত। যদি তোমরা একে বের না করো তাহলে আমরা এই ছোট্ট মেয়েটিকে মেরে ফেলব। অর্থাৎ মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে তা এখানে বোঝা যায়। আমরা শিয়ককেও দেখি, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে এবং সে পুলিশ স্টেশনে আছে। সে পুলিশকে সব সত্যি বলে যে কিভাবে একজন জাহাজের ক্যাপ্টেন লোকদের ধরে দ্বীপে ছেড়ে দেয় এবং সেখানে গেম চলছে। কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না। এমনকি পুলিশ সেই ক্যাপ্টেনকেই ফোন করে এবং তাকে জানায় যে তার বাড়িতে টাকা চুরি হয়েছে এবং কাং নামের একজন চোরকে ধরা হয়েছে, যে তার সম্পর্কে এসব কথা বলছে। ক্যাপ্টেন বুঝতে পারে যে তার পর্দা ফাঁস হতে চলেছে। কাং পুলিশকে একটি ফোন করতে দিতে বলে, কিন্তু তারা দেয় না। সে একটি ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এবং জুনহিকে ফোন করে বলে, জাহাজের ক্যাপ্টেন বাকিদের সাথে মিলে আছে, আমি ওর বাড়িতে মুখোশ দেখেছি, তাই তুমি ওর থেকে সাবধানে থেকো। কিন্তু ততক্ষণে জাহাজের ক্যাপ্টেন বন্দুক তৈরি করে জুনহুর সঙ্গীদের উপর গুলি চালাতে শুরু করে। জুনহু কোনোভাবে লুকিয়ে যায়। ক্যাপ্টেন পুলিশকেও মারতে যাচ্ছিল। তার আগে জুনহু পিছন থেকে এসে ক্যাপ্টেনকে তীর মেরে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি কাদের জন্য কাজ করো এবং সেই দ্বীপ কোথায়? কিন্তু ক্যাপ্টেন কিছু না বলে সেখানেই মারা যায়। জুনহু বুঝতে পারে যে তাকে নিজেই সেই জায়গা খুঁজে বের করতে হবে। এবার বেঁচে থাকা 9 জন প্লেয়ারকে একটা জায়গায় আনা হয় এবং তাদের ভালো খাবার খাওয়ানো হয়। তাদের বলা হয়, মন ভরে খেতে পারো। সবাই মিলে ভালো খাবার খায়। এখন वीआईपीদেরকে लिए दिक्कत हो जाती है। उन्हें ये पता चल जाता है कि ये गेम शायद आगे नहीं चल सकती, क्योंकि ये 9 लोग जिंदा बचे हैं और वो ये इस गेम को यहीं पे रोक के पैसे को लेके जा सकते हैं। किंतु चेयरमैन बोले, चिंता करबेन ना, आमार काछे प्लान आछे।
তখন এই 9 জনকে বলা হয় পরবর্তী গেম খেলার আগে তোমরা সবাই মিলে যে কোনো 3 জন প্লেয়ারকে এলিমিনেট করতে পারো এবং বাকিরা গেমে এগিয়ে যেতে পারবে। তাই একজন লোক প্ল্যান বানাতে শুরু করে। সে বলে ওই ছোট্ট মেয়েটি জুনহু আর গাহুনকে আমরা এলিমিনেট করতে পারি, আর তার সমর্থনকারী আরও একজন ছেলে আছে, তাকেও এলিমিনেট করে দেব। এভাবে 3 জন এলিমিনেট হয়ে যাবে আর আমরা 6 জন বেঁচে যাব আর গেমটি জিতে টাকা সমান ভাগে ভাগ করে নেব। বাকি সব প্লেয়ার এই কথায় রাজি হয়ে যায়। আমরা নিওল এবং প্লেয়ার 246কে দেখি, তারা পালাচ্ছিল, কিন্তু চেয়ারম্যান নিওলকে ওয়াকিটকির মাধ্যমে ফোন করে বলে প্লেয়ার 246-এর একটি মেয়ে আছে যে হাসপাতালে ভর্তি, আমরা চাইলে তাকে মেরে ফেলতে পারি, তাই বোট নিয়ে ফিরে এসো। নিওল বোট নিয়ে ফিরে আসে। সে প্লেয়ার 246কে বলে তোমার মেয়ের জীবন বিপদে, তুমি এখান থেকে চলে যাও, আমি একাই ভিতরে চলে যাব। প্লেয়ার 246 বোট নিয়ে চলে যায় এবং নিওল একটি পাখা ভেঙে সুড়ঙ্গের মাধ্যমে ভিতরে যেতে থাকে। চেয়ারম্যানও গাহুনকে নিজের কাছে ডেকে বলে সবাই তোমাকে মারার পরিকল্পনা করছে, কিন্তু আমি চাই তুমি আর এই মেয়েটি বেঁচে থাকো। সে তাকে একটি ছুরি দিয়ে বলে আজ রাতে সবাই তোমাকে মারবে, এই ছুরি তোমার রক্ষা করবে, তুমি চাইলে এদের সবাইকে মেরে সব পুরস্কার জিতে নিতে পারো, এতে এই মেয়েটিও সুরক্ষিত থাকবে। কিন্তু গাহুনার এই বুদ্ধি পছন্দ হয় না। সে যখন চেয়ারম্যানের মুখ দেখে তখন সে বুঝতে পারে যে এ তো ইনহ, কিন্তু সে কিছু না বলে ছুরি নিয়ে চলে যায়। রাতে যখন সে ঘুমোচ্ছিল তখন সে সিদ্ধান্ত নেয় যে সে সবাইকে মেরে ফেলবে, কিন্তু তার মধ্যে এত সাহস নেই, সে জানে সে খুনি নয়। চেয়ারম্যান জানতে পারে যে তার দিকে একটি বোট আসছে। সে ওয়াকিটকির মাধ্যমে কথা বলে। ফোনটি জুনহু তোলে। জুনহু বলে আমরা তোমার দ্বীপে পৌঁছাতে চলেছি। চেয়ারম্যান বলে ফিরে যাও, এখানে এসে কোনো লাভ নেই, ওয়ার্না মারে যাওগে। চেয়ারম্যান যখন ফোন রাখে তখন ভেন্টের মাধ্যমে মিয়ল পৌঁছে যায়। তার হাতে বন্দুক। সে চেয়ারম্যানের দিকে বন্দুক তাক করে বলে আমি তোমাকে মারতে পারি, কিন্তু আমি এখানে প্লেয়ার 246-এর ডেটা মুছতে এসেছি। চেয়ারম্যান বলে সে তোমার কে হয়, তুমি কি ওর প্রেমে পড়েছ? কিন্তু নিয়ল কোনো উত্তর দেয় না এবং বন্দুকের মুখে কম্পিউটার থেকে প্লেয়ার 246-এর ডেটা মুছিয়ে দেয়। কিন্তু চেয়ারম্যান বলে তার সব ডেটা কম্পিউটার থেকে ডিলিট হলেও ফাইলের মধ্যে এখনও আছে। সে বলে আমাকে সেখানে নিয়ে চলো, এবং বন্দুকের মুখে চেয়ারম্যানকে সেই জায়গায় নিয়ে যেতে থাকে যেখানে অফলাইন ডেটা রাখা আছে। এক জায়গায় এসে সে লোকটির সাথে মারামারি শুরু করে। সে বলে মজা তো তখনই আসত যখন তুমিও এদের সাথে গেমে থাকতে। সে ছুরি দিয়ে নিয়লের ওপর হামলা করে। নিয়ল কোনোভাবে নিজের বন্দুক তুলে লোকটিকে গুলি করে মেরে দেয়। এবার গেমের মধ্যে থাকা 9 জন প্লেয়ার একটি জায়গায় পৌঁছায়। এটি বেশ উঁচু জায়গা ছিল। এখানে 3টি স্টেজ ছিল, একটি কিউব, একটি ত্রিভুজ এবং একটি গোল স্টেজ। প্রত্যেককে কোনোভাবে গোল স্টেজে পৌঁছাতে হবে। এটাই হবে এই গেমের ফাইনাল রাউন্ড। কিন্তু শর্ত ছিল যে 3 জন প্লেয়ারকে এলিমিনেট হতে হবে। কিউব শেপের প্লেয়ারদের মধ্যে একজনকে, তারপর ট্রায়াঙ্গেল শেপের প্লেয়ারদের মধ্যে একজনকে এবং শেষে গোল শেপের প্লেয়ারদের মধ্যে একজনকে এলিমিনেট হতে হবে। যারা বেঁচে থাকবে তারা বিজয়ী হবে এবং সব টাকা তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। সব প্লেয়ার দ্বিধায় পড়ে যায় কাকে এলিমিনেট করা হবে। একটি বোতাম টিপে গেম চালু হয়ে যায়। সবাই বিভ্রান্ত হয়ে যায় এবং ঠিক করে যে ছোট্ট মেয়েটিকে এলিমিনেট করে দেবে। কিন্তু মেয়েটি গাহুনের সাথে বাঁধা ছিল এবং গাহুন তাকে কখনো আলাদা হতে দেবে না। তাই তারা অন্য একজন প্লেয়ারকে লাঠির সাহায্যে নিচে ফেলে দেয়, যার ফলে সে মারা যায়। এভাবে একজন প্লেয়ার এলিমিনেট হয়ে যায় এবং বাকিরা দ্বিতীয় বিল্ডিংয়ে অর্থাৎ ট্রায়াঙ্গেল বিল্ডিংয়ে চলে যায়। এবার সেখানে থাকা সব প্লেয়ার সিদ্ধান্ত নেয় যে তারা ছোট্ট মেয়েটিকে নিচে ফেলে দেবে। কিন্তু গাহুন বলে আমি এমনটা কখনো হতে দেব না, এবং সে তাদের চাল তাদের বিরুদ্ধেই ব্যবহার করে। সে বলে এবার তো আমি পড়ে যাব, কিন্তু পরের গেমে তোমরা একে অপরকে এলিমিনেট করার চেষ্টা করবে, তখন তোমাদের কি হবে? গেমে আরও একটি টুইস্ট আসে। মিয়ঙ্গি বলে এ তো আমার মেয়ে, তাই আমি আমার মেয়ের জীবন যে কোনো মূল্যে বাঁচাবো। একদিকে 3 জন এবং অন্যদিকে 5 জন হয়ে যায়। প্লেয়ার 246 বোট নিয়ে পালাচ্ছিল এবং দ্বীপের লোকরা তার পিছনে ছিল। তারা তার ওপর গুলিও চালায়, কিন্তু সে কোনোভাবে লুকিয়ে যায়। যখন তারা তাকে মারতে যাচ্ছিল তখনই সেখানে জুনহু পৌঁছায়। সে বাকিদের মেরে প্লেয়ার 246কে বাঁচায় এবং জিজ্ঞেস করে সেই দ্বীপ কোথায়। প্লেয়ার 246 দ্বীপের দিকে ইশারা করে। গেমেও কিছু লোক একজন লোককে মারতে থাকে এবং বলে একে আহত করে দাও, তারপর শিশুটিকে নিচে ফেলে দাও
এবং পরের পর্বে এই লোকটিকে ফেলে দেব। এভাবে আমরা গেম জিতে যাব। কিন্তু গাহুন এতে রাজি হয় না। তখন গাহুনের সাথে একজন লোকের মারামারি হয়, মিয়ঙ্গিও অন্য একজনের সাথে মারামারি হয়। গাহুন লোকটিকে নিচে ফেলে দেয়, মিয়ঙ্গিও লোকটিকে মেরে নিচে ফেলে দেয়। যে লোকটি তাদের বিরুদ্ধে ছিল সে বেঁচে থাকে এবং বলে, আমি তোমাদের দিকে আছি, চাইলে তোমরা আমার টাকাও নিতে পারো, কিন্তু আমার প্রাণ ভিক্ষা দাও। কিন্তু মিয়ঙ্গির দয়া হয় না এবং সে লোকটিকে ধাক্কা দিয়ে দেয়। এখন এই স্টেজে মাত্র 4 জন বেঁচে থাকে। তাদের মধ্যে একজন আহত লোকও ছিল যাকে তারা আহত করেছিল। সে বুঝতে পারে যে এরা তার সুযোগ নেবে, তাই সেও নিচে ঝাঁপ দেয়। এবার মাত্র 3 জন বেঁচে থাকে, গাহুন, মিয়ঙ্গি এবং সেই ছোট্ট মেয়েটি। পরের পর্ব খুব কঠিন হতে চলেছিল। মিয়ঙ্গি পরের পর্বে অর্থাৎ গোল বিল্ডিংয়ে চলে যায় এবং একটি লাঠি নিয়ে বলতে থাকে, তুমি এই ছোট্ট মেয়েটিকে এখানেই রেখে দাও, যাতে পরের গেমে আমি আর মেয়েটি একসাথে খেলতে পারি এবং তারপর আমি মেয়েটিকে এলিমিনেট করে সব টাকা জিতে নেব। কিন্তু গাহুন বলে, আমি তোমাকে এমনটা কখনো হতে দেব না, এ তোমার মেয়ে, তোমার একটু লজ্জা করা উচিত। কিন্তু টাকা তাকে অন্ধ করে দিয়েছে। টাইমার শেষ হচ্ছিল এবং ব্রিজটি বন্ধ হতে যাচ্ছিল। গাহুন ছোট্ট মেয়েটিকে ব্রিজের ওপর রেখে দেয় এবং মিয়ঙ্গি তার মেয়েকে তুলে নেয়। গাহুন ততক্ষণে ছুরি লুকিয়ে নেয় এবং ব্রিজটি বন্ধ হওয়ার মুহূর্তে সে লাফিয়ে ফেলে গোল বিল্ডিংয়ে পৌঁছে যায়। গোল বিল্ডিংয়ে এখন মাত্র 3 জন, তাদের মধ্যে একজনকে এলিমিনেট হতে হবে, তাহলে 2 জন বিজয়ী হবে। গাহুন ছোট্ট মেয়েটিকে রক্ষা করতে চায়। আমরা নিয়লকেও দেখি যে একটি জায়গায় পৌঁছায় যেখানে অনেক ফাইল রাখা আছে। সে প্লেয়ার নাম্বার 246-এর ফাইলটি পুড়িয়ে ফেলে, কিন্তু সাথে সাথে বাকি ফাইলগুলো পড়াতে থাকে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, মিয়ঙ্গি আর গাহুনের। বোতাম টিপে গেম শুরু করার কথা ছিল, কিন্তু কেউই বোতাম টেপেনি। অনেকক্ষণ লড়াই চলার পর তারা দুজনেই প্ল্যাটফর্ম থেকে নিচে ঝুলে পড়ে। মিয়ঙ্গি গাহুনকে ধরেছিল, কিন্তু গাহুন মিয়ঙ্গিকে নিচে ফেলে দেয়, যার ফলে মিয়ঙ্গি মারা যায় এবং এলিমিনেট হয়ে যায়। গেমে এখন দুজনেই বেঁচে থাকে। গেম তখনও শুরু হয়নি, তখন গাহুন বোতাম টিপে গেম শুরু করে দেয়। গেম শুরু হওয়ার পর একজনকে এলিমিনেট হতে হতো। স্ক্রিনে নিয়লও সব দেখছিল। গাহুন ছোট্ট মেয়েটিকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, অর্থাৎ সে এলিমিনেট হয়ে যায় এবং নিচে ঝাঁপ দেয়, যার ফলে সে নিজে মারা যায় আর মেয়েটি এই গেম জিতে যায়। নিয়ল বুঝতে পারে যে তাকেও বেঁচে থাকতে হবে। ততক্ষণে দ্বীপের কাছে কোস্টগার্ডের লোক পৌঁছে যায় এবং জুনহুও ভিতরে পৌঁছে যায়। ইনহো জানতে পারে যে কোস্টগার্ড আসতে চলেছে, তাই সে একটি টাইমার চালু করে দেয়। পরের 30 মিনিটের মধ্যে দ্বীপটা বিস্ফোরণে উড়ে যাবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইনহো ছোট্ট মেয়েটিকে নেয়। তখনই সেখানে জুনহু এসে তার ভাইকে বলে, প্লিজ এসব থামিয়ে দাও। কিন্তু ইনহো তার কথা না শুনে ছোট্ট মেয়েটিকে নিয়ে চলে যায়। গেমের সব লোক একটি বড় জাহাজ নিয়ে পালিয়ে যায় এবং তখনই দ্বীপে একটি বড় বিস্ফোরণ হয়। এই ঘটনার 6 মাস কেটে যায়। আমরা নিয়লকে দেখি যে একটি জায়গায় নিজের স্কেচ আঁকাচ্ছে। আগে সে এখানে কাজ করত, যেখানে সে বাচ্চাদের খুশি রাখত এবং টাকার অভাবে গেমে অংশ নিয়েছিল। আমরা জুনহুকে দেখি যে তার বাড়ি পৌঁছায়। বাড়ি সে একটি ছোট্ট মেয়ে এবং একটি এটিএম কার্ড পায়। কার্ডে সে 45 বিলিয়ন ওয়ান দেখতে পায়, অর্থাৎ মেয়েটি বিজয়ী হয়েছিল এবং এই সব টাকা তাকেই দেওয়া হয়েছে। আর মেয়েটিকে এখানে রাখার পেছনে নিশ্চয়ই ইনহোর হাত আছে, যে জুনহুর ভাই। ইনহো এখান থেকে গাহুনের বাড়ি যায়, সেখানে তার মেয়ে ছিল। সে তাকে একটি বাক্স দিয়ে বলে, এতে তোমার বাবার জিনিস আছে, যদিও তার বাবা মারা গেছে। মেয়েটি যখন বাক্সটি খোলে তখন তার মধ্যে একটি এটিএম কার্ডও ছিল। এতে হয়তো অনেক টাকা ছিল, যা গাহুন প্রথম গেমে জিতেছিল। কারণ গাহুন সেই টাকা তার পরিবারের কাছে পাঠায়নি, তাই ইনহো সেই টাকা গাহুনের পরিবারকে পাঠিয়ে দিয়েছে। ইনহো যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে একটি মেয়েকে দেখে যে একই ধরনের গেম খেলছে, যার নাম ডাচি। এখানে একটি আমেরিকান মেয়ে একজন লোককে গেমে চড় মারছে, আর এই মেয়েটি অন্য কেউ নয়, বরং কেট ব্ল্যানচেট। এর থেকে বোঝা যায় যে হয়তো পরের গেমটি আমেরিকায় স্পিন অফ হতে পারে। এভাবেই এই সিরিজটি একটি বড় সাসপেন্সের সাথে এখানেই শেষ হয়ে যায়। আশা করি বন্ধুরা আপনাদের আমার এই পরিশ্রম ভালো লেগেছে। যদি এক্সপ্লেনেশনটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমার উৎসাহ বাড়ে এবং আমি আপনাদের জন্য এই ধরনের সিরিজ এক্সপ্লেন করতে থাকি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।